গাজায় ফিরতে শুরু করেছে ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিরা। সন্তানকে কাছে পেয়ে পাগল প্রায় এক বাবা। বাস থেকেই চুমু খাওয়ার দৃশ্য ভাইরাল। আফগান পাকিস্তান যুদ্ধ নিয়ে নানা ষড়যন্ত্রের গুঞ্জন। সংঘাত ছড়িয়ে পড়তে পারে গোটা অঞ্চলে, শঙ্কা বিশেষজ্ঞদের। জেনজি আন্দোলনে নেপালের পর এবার হাসিনা স্টাইলে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। এখনো জানা যায়নি অবস্থান। এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মাঠে নামছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনকে থামাতে দায়িত্ব দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে। আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার টি শার্টে ছেয়ে গেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুর। মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে মোদি বাহিনী। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর। দীর্ঘ ২০ মাস ধরে ছিলেন কারাবন্দী। খবর পেয়েছিলেন মারা গেছে স্ত্রী, সন্তান সহ সবাই, বেঁচে নেই পরিবারের কেউ। ১.৫ বছরের বেশি সময় পর ছাড়া পেয়ে ফিরে যান আপন নীরে। তখনও চোখে মুখে স্বজন হারানো ও নিঃসঙ্গতার ছাপ। তবেই সিঁড়ি দিয়ে উপরে উঠতেই ঘর থেকে দৌড়ে এসে জড়িয়ে ধরেন স্ত্রী, সাথে ছিল সন্তানরাও। মুহূর্তেই বদলে যায় পুরো চিত্র। দীর্ঘদিন পর পরিবার সন্তানকে কাছে পেয়ে পাগল প্রায় ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বাবা সাদি আবু সিদো সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর হাত থেকে মুক্তি পেয়ে নিজ বাড়িতে যান ফিলিস্তিনের ফটো সাংবাদিক সাদি আবু সিদো। অনেকদিন পর পরিবারের সদস্যদের ফিরে পেয়ে যেন ভুলে যান সব ব্যথা। প্রিয়জনদের মুখ দেখে যেন বিশ্বাস করতে পারছিলেন না নিজের চোখকেও। বারবার স্ত্রী সন্তানকে কোলে জড়িয়ে ধরে উচ্ছ্বাসে মেতে ওঠেন পাগল প্রায় বাবা। আর এমন দৃশ্য যেন হৃদয় ছুঁয়ে গেছে সবার। ২০২৪ সালের মার্চ মাসে আল শিফা হাসপাতাল থেকে ইসরায়েলি বাহিনী তাকে গ্রেফতার করে। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ নির্মম যাত্রা। কোনো অভিযোগ ছাড়াই পার করেন ২০ মাসের আটক জীবন, যার বেশিরভাগ সময় কেটেছে নিঃসঙ্গ কোঠায় নির্যাতনের মাঝে। কারাগার থেকে বারবার বলা হয়েছিল তার স্ত্রী ও সন্তানদের হত্যা করা হয়েছে, যাতে মানসিকভাবে ভেঙে পড়েন। সাদি আবু সিদো জানান, তিনি পাগলের মতো হয়ে গিয়েছিলেন। কল্পনা করতেন তার মেয়ে কিভাবে মারা গেছে, স্ত্রীর মুখটা শেষবার কেমন ছিল। এটা একটা মনস্তাত্ত্বিক অত্যাচার ছিল, যা শরীরের যন্ত্রণার চেয়েও ভয়ানক। মুক্তির পর গাজায় ফিরে এসে তিনি বলেন, তোমরা যদি দিনে একবার করে মরে যাও, বন্দীরা প্রতিদিন ১০০০ বার করে মরে। এক সময় যারা ছিল ঘনিষ্ঠ মিত্র, আজ তারা দাঁড়িয়ে আছে মুখোমুখি। দক্ষিণ এশিয়ার আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে তীব্র সীমান্ত সংঘাত। বিশেষজ্ঞরা বলছেন শুরু হতে পারে এক নতুন রক্তক্ষয়ী অধ্যায়, যার অভিঘাত শুধু এই দুই দেশেই নয়, ছড়িয়ে পড়তে পারে গোটা অঞ্চলে। শনিবার রাতে সীমান্তে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান সরকার। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার থেকে, যখন কাবুল ও পাকিস্তান বাহিনী একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংসের অভিযোগ তোলে। প্রতিশোধ নিতে পাকিস্তান বিমান বাহিনী হামলা চালায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশ ও কাবুলে। তার ঠিক পরের রাতেই আফগান বাহিনীর পাল্টা হামলা, যেখানে বহু পাকিস্তানি সেনা নিহত হয়। আফগানিস্তান সরকারের মুখপাত্র নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। বিশ্লেষকরা বলছেন, একসময় আফগান সরকারের অন্যতম সমর্থক ছিল পাকিস্তান। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিশ্বে মাত্র ৩টি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল। তাদের মধ্যে একটি ছিল ইসলামাবাদ। কিন্তু সেই সম্পর্ক আজ পরিণত হয়েছে হিংস্র বিরোধে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী শনিবারের সংঘর্ষ হয়তো বড় ধরনের যুদ্ধে রূপ নিতে পারে। প্রায় ১৬০০ মাইল জুড়ে বিস্তৃত দুর্গম পাহাড়ি সীমান্তে দুই দেশের সেনারা মুখোমুখি। যে কোনো সময় পরিস্থিতি আবারও খারাপ হতে পারে। পাকিস্তান সরাসরি অভিযোগ তুলেছে কাবুল প্রশাসন পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, আর ইসলামাবাদের দাবি তাদের চিরশত্রু ভারত গোপনে টিটিপিকে অর্থায়ন করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে কেবল পাকিস্তান ও আফগানিস্তান নয়, পুরো দক্ষিণ ও মধ্য এশিয়ার শান্তি বিপন্ন হতে পারে। সংঘাতের প্রভাব ইতিমধ্যেই দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের উপর পড়তে শুরু করেছে। পাকিস্তানে যেখানে লাখ লাখ আফগান শরণার্থী বছরের পর বছর ধরে আশ্রয় পেয়েছে, সেই দেশ এখন দ্রুত তাদের বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে। বেশ কয়েকটি প্রধান সীমান্ত ক্রসিং ইতোমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। সীমান্তে গোলাগুলির শব্দ এখন শুধু বারুদের নয়, রাজনীতি, কূটনীতি আর ইতিহাসের গুমড়ে ওঠা কান্নাও মিশে আছে তাতে। এই সংঘাত থামবে কি, নাকি আরেকটি যুদ্ধের ভয়াবহ বাস্তবতা অপেক্ষা করছে দক্ষিণ এশিয়ার মানুষের জন্য? সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।
অবশেষে জেনজি আন্দোলন ও তীব্র জনরোষের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। রাজধানী থেকে ফরাসি সামরিক বিমানে করে তাকে সরিয়ে নেওয়া হয়। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার তরুণ প্রজন্মের নেতৃত্বে একই ভাগ্য বরণ করতে হয়েছে মাদাগাস্কারের প্রেসিডেন্টকে। ফরাসি রেডিও আরএফআই জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে গোপন সমঝোতার পর রাজোয়েলিনাকে দেশত্যাগে সহায়তা করা হয়। গত 2 সপ্তাহ ধরে রাজধানী আন্তানানারিভু সহ দেশজুড়ে তরুণদের নেতৃত্বে চলছিল দুর্নীতি ও দারিদ্র্যের বিরুদ্ধে বিক্ষোভ। সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিট ক্যাপসার্ট প্রেসিডেন্টের প্রতি আনুগত্য প্রত্যাহার করে বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতেই সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণ ভেঙে পড়ে। বিক্ষোভের সূত্রপাত হয় 25 সেপ্টেম্বর। পানি, বিদ্যুৎ ও মৌলিক সেবার সংকটে ক্ষুব্ধ জনগণ রাস্তায় নামলে দ্রুত তা রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। সোমবার রাজধানীর কেন্দ্রস্থলে হাজারো তরুণের স্লোগান, আমরা নতুন নেতৃত্ব চাই, নতুন সূর্যোদয় চাই। সেনাবাহিনীর মধ্যে ভাঙ্গন, প্রশাসনে অচলাবস্থা আর আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে মাদাগাস্কার এখন রাজনৈতিক সংকটের কিনারায়। অন্তর্বর্তী দায়িত্ব পেয়েছেন সিনেট সভাপতি এন্দ্রো মাজারি। তবে ফরাসি তত্ত্বাবধানে থাকা প্রেসিডেন্ট রাজোয়েলিনার ভবিষ্যৎ এখন অন্ধকার রহস্যে ঘেরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই এরদোগানকে সম্মান করে, তার সঙ্গে আমারও ভালো সম্পর্ক রয়েছে। নেটোতে কোনো সমস্যা হলে আমি এরদোগানের পক্ষ থেকে মধ্যস্থতা করি। আমার বিশ্বাস তিনি এই যুদ্ধ থামাতে সক্ষম। এর আগে সোমবার মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত একটি সম্মেলনে ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট শান্তি আলোচনার উদ্যোগ নেন। সেখানে এরদোগান সহ 20 জনেরও বেশি বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানানো হয়। সম্মেলনে রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধ বন্ধে আলোচনায় বসার আহ্বান জানানো হয়। এ সময় প্রেসিডেন্ট এরদোগানও জানান, যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক যে কোনো ধরনের মধ্যস্থতা করতে প্রস্তুত। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে তুরস্ক। ভারতে মুসলিমদের উপর প্রশাসনিক চাপ ক্রমেই বেড়েছে। সম্প্রতি প্রকাশিত আই লাভ মোহাম্মদ অর্থাৎ আমি মোহাম্মদকে ভালোবাসি লেখা পোস্টার, টি-শার্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টকে কেন্দ্র করে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে। শুধু গ্রেপ্তারি নয়, অনেকের বাড়িঘরও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। এ ঘটনা বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বেশি নজরে এসেছে। ঘটনার সূত্রপাত হয় উত্তরপ্রদেশের কানপুর থেকে। গত 4 সেপ্টেম্বর নবীজির জন্মদিনে মুসলমানরা মিলাদের আয়োজন করেছিল। সে সময় এক বোর্ডে লেখা হয় আই লাভ মুহাম্মদ। এতে স্থানীয় কিছু হিন্দু গোষ্ঠী অভিযোগ তুলে যে এটি নতুন সংযোজন, যা নাকি রাজ্যের ধর্মীয় উৎসবের নিয়ম লঙ্ঘন করছে। এরপরই পুলিশ ধর্মীয় উত্তেজনা ছড়ানোর অভিযোগে মুসলমানদের বিরুদ্ধে মামলা করে। এদিকে মানবাধিকার ও নাগরিক অধিকার সংস্থাগুলো বলছে, এই অভিযানের কোনো আইনি ভিত্তি নেই। ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে তার ধর্ম প্রকাশ ও মত প্রকাশের স্বাধীনতা দেয়। সংবিধান অনুযায়ী যতক্ষণ না প্রকাশিত বক্তব্য সহিংসতা বা ঘৃণা উস্কে দেয়, ততক্ষণ তা অপরাধ নয়। অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস জানিয়েছে, মাত্র 1 মাসে 22টি মামলায় 2500-এর বেশি মুসলমানকে অভিযুক্ত করা হয়েছে। অন্তত 40 জন গ্রেপ্তার হয়েছে। আর নাগরিক অধিকার কর্মীরা বলছে, আই লাভ মোহাম্মদ শান্তিপূর্ণ ও অহিংস, কিন্তু সরকার ইচ্ছে করে এটিকে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাধা দিচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, মোদী সরকারের হিন্দুত্ববাদী নীতি মুসলমানদের প্রান্তিকীকরণকে ত্বরান্বিত করছে। 2014 সালের পর থেকে দেশ জুড়ে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও আইনি হয়রানি বেড়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।